স্বাগত 1 ঘন্টার বিরতিহীন সংবাদ দুপুরে। আপনাদের সাথে আছি আমি আতিফা আঞ্জুমান এবং আমি আলী আশরাফ। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। বগুড়া সহ 19 জেলায় আরও 178 জনের মৃত্যু, এর মধ্যে করোনায় 120 এবং উপসর্গ নিয়ে মারা গেছেন 58 জন। বেসরকারি হাসপাতালে অনুমোদন ছাড়াই চলছে করোনার চিকিৎসা। মাত্র 7 ভাগে সংক্রমণ ও মৃত্যুর তথ্য পায় স্বাস্থ্য অধিদপ্তর। কঠোর লকডাউনের 8ম দিনে তুচ্ছ অজুহাতে বাইরে বের হচ্ছে মানুষ। শিমুলিয়া ঘাটে ঢাকামুখী মানুষের উপচে পড়া ভিড়। রাষ্ট্রের বিরুদ্ধে অপপ্রচার চালানোর অভিযোগে আটক হেলেনা জাহাঙ্গীর। সাইবার অপরাধ, মাদক আইনে মামলা করবে র্যাব। পর্যাপ্ত মজুদের পরও রাজধানীর বাজারে চালের দাম বেড়েছে কেজিতে 2 টাকা পর্যন্ত। মিল মালিকদের দুষছেন বিক্রেতারা। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে 24 ঘন্টায় বগুড়া, ময়মনসিংহ সহ 19 জেলায় আরও 178 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় 120 এবং উপসর্গ নিয়ে 58 জন মারা গেছেন। হাসপাতালে দেখা দিয়েছে শয্যা সংকট। প্রাণহানি কমাতে স্বাস্থ্যবিধি মেনে চলা ও টিকা নেওয়ার উপর গুরুত্ব দিচ্ছেন চিকিৎসকেরা। কমছে না করোনার সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা। বৃহস্পতিবার সকাল 8টা থেকে শুক্রবার সকাল 8টা পর্যন্ত বগুড়ার হাসপাতালে মারা গেছেন 21 জন। ময়মনসিংহ মেডিকেলে মারা গেছেন আরও 18 জন। এই মেডিকেলে 24 ঘন্টায় নতুন 66 জন সহ করোনার চিকিৎসা নিচ্ছেন 472 জন। ফরিদপুর ও কুমিল্লায় গত 24 ঘন্টায় মারা গেছেন 14 জন করে। হাসপাতালে খালি নেই সাধারণ শয্যা ও আইসিইউ। এছাড়া অক্সিজেন সিলিন্ডার সংকট নিয়েও ভোগান্তিতে করোনা রোগীরা। এই ধরনের যে ঘটনাগুলো আছে সেগুলো সবগুলো কোভিড পজিটিভ তারা ডায়াগনোসিস হয়, এবং আমার ধারণা সেই জায়গাটাতে আমরা দেখতে পাচ্ছি আসলে মৃত্যুর সংখ্যাটা আসলে বেশি। আমাদের সচেতনতার কিছুটা অভাব থাকতে পারে। সার্বিক বিবেচনায় আমরা এখনো বিভিন্ন বিশেষজ্ঞের সাথে কথা বলছি, আমরা বোঝার চেষ্টা করছি আসলে কেন আসলে এই মৃত্যুর হারটা বেশি। রোগীর চাপ বেড়েছে সিলেটেও। এই জেলায় গত 24 ঘন্টায় করোনায় মারা গেছেন 14 জন। একই সময় নতুন আক্রান্ত 464, যা এখন পর্যন্ত সিলেটের সর্বোচ্চ আক্রান্ত মৃত্যু। পজিটিভ হওয়া আর পেশেন্টের সিমটম হওয়া, এটির রেটটা খুব বেশি বেড়ে গেছে। বিশেষ করে সিলেটের প্রত্যেকটা হাসপাতালে কিন্তু এখন একেবারে ভর্তি। শামসুদ্দিন থেকে শুরু করে শামসুদ্দিন হাসপাতাল, কাদিমপাড়া হাসপাতাল, দক্ষিণ সুনা হাসপাতাল, পাশাপাশি যে বেসরকারি হাসপাতালগুলো, কোথাও কোনো সিট নেই। তবে মৃত্যু সংক্রমণ কমেছে খুলনা ও আশপাশের জেলায়। খুলনা, কুষ্টিয়া, যশোর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, সাতক্ষীরায় মারা গেছেন 40 জন। আক্রান্ত মৃত্যু কমাতে স্বাস্থ্যবিধি ও টিকা নেয় গুরুত্ব দিচ্ছেন সিভিল সার্জন। আমাদের যে ভ্যাকসিনেশন চলছে এবং আগামী 7 তারিখের থেকে যে ক্যাম্পেইন চলবে, এখানে সবাই অংশগ্রহণ করে ব্যাপক সংখ্যক লোককে ভ্যাকসিনেশনের আওতায় এনে আমরা কিছুটা এই ব্যাপারটা এগিয়ে যেতে চাই। 24 ঘন্টায় রাজশাহী মেডিকেলে করোনায় 7, উপসর্গ নিয়ে 6 জন মারা গেছেন। বরিশাল শেরেবাংলা মেডিকেলে 12 জনের মৃত্যু হয়েছে। এছাড়া চট্টগ্রামে মারা গেছেন 9 জন। একই সময় 3923 জনের নমুনা পরীক্ষায় 1466 জনের করোনা শনাক্ত হয়েছে। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। করোনা ও লকডাউন পরিস্থিতি নিয়ে আরো জানাতে এবার বগুড়া থেকে যোগ দিচ্ছেন সহকর্মী হাসিবুর রহমান। হাসিবুর, বগুড়ায় করোনা সংক্রমণের হার এখন কেমন, আর লকডাউনের সার্বিক চিত্র জানাবেন। রাস্তায় যানবাহন এবং মানুষের উপস্থিতি কেমন আছে? স্বাস্থ্য বিভাগের কাছ থেকে যে তথ্য আমরা পেয়েছি তাতে দেখা যাচ্ছে গতকালের তুলনায় আজকে বগুড়ায় মৃত্যু এবং শনাক্ত দুটিরই বেশি হয়েছে। গতকাল যেখানে শনাক্তের হার ছিল শতকরা 22 কিছু বেশি, সেখানে আজকে দাঁড়িয়েছে প্রায় 28 জন শতকরা সংক্রমণের হার। আর অন্যদিকে গতকালের তুলনায় আজকের মৃত্যুও বেশি। গতকাল 13 জন মারা গেলেও আজকে বগুড়ায় মারা গেছে 21 জন। এর মধ্যে করোনা এবং করোনার উপসর্গই সব রয়েছে। এর পাশাপাশি আমরা যে তথ্যটি পাচ্ছি যে এই আমার পাশে যে হাসপাতালটি দেখছেন, এটি বগুড়ার সবচেয়ে বড় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল। এখানে চিকিৎসা সুবিধা বাড়ানোর জন্য এখানকার কর্তৃপক্ষ উদ্যোগ নিয়েছে। ইতিমধ্যেই প্রায় 20,000 লিটারের একটি অক্সিজেন প্ল্যান্ট বসানোর কাজ শুরু করেছেন তারা, এবং এটি খুব শীঘ্রই চালু হবে। এখানে অক্সিজেনের সংকট মোকাবেলার পাশাপাশি অন্যান্য চিকিৎসা সুবিধা বাড়ানোর জন্য। কিন্তু এই হাসপাতালে এখন আইসিইউর সংকট বেশ প্রকট, এটিও বলেছেন কর্মকর্তারা। পাশাপাশি মোহাম্মদ আলী হাসপাতাল, যেটি একেবারে কোভিডের জন্য স্পেশালি করা হয়েছে, সেখানেও
আজকে রোগ কমেছে, সেখানে রোগীর পরিমাণ গতকালের তুলনায় কমেছে। কিন্তু এই হাসপাতালের একটু ভালো খবর যে এখানে আজকে করোনায় কেউ মারা যায়নি। যে 3 জনের মৃত্যু হয়েছে মোহাম্মদ আলী হাসপাতালে, তারা 3 জনেই মূলত করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন। আর হাসপাতাল কর্তৃপক্ষ বলেছেন যে এখানে রোগীর চাপও গত কয়েকদিনের তুলনায় কম, কিন্তু এই যে বাড়তির একটি লক্ষণ দেখা যাচ্ছে, করোনা শনাক্তের হার বাড়ছে, এটি সম্পর্কে ডাক্তাররা কিছুটা আতঙ্কিত রয়েছেন যে এর ফলাফল খুব শীঘ্রই আগামী 2 থেকে 3 দিনের মধ্যে হাসপাতালের চাপ পড়তে পারে এবং তারা মনে করছে যে এই চাপ সামাল দেওয়াটা তাদের জন্য একটু কঠিন হবে। সে কারণে তারা স্বাস্থ্যবিধি মানার জন্য প্রত্যেকের প্রতি আহ্বান জানিয়েছে। বিশেষ করে মাস্কের ব্যবহারের ব্যাপারে তারা খুবই গুরুত্ব দিচ্ছেন। এখানকার হাসপাতাল থেকে আমরা যে তথ্যগুলো পাচ্ছি সেখানে দেখা যাচ্ছে যে অধিকাংশ রোগী আসছেন গ্রাম অঞ্চল থেকে, যাদের ইতিহাস বা তাদের আচার আচরণ সম্পর্কে তাদের কাছে যে তথ্য রয়েছে, দেখা গেছে কেউ মাস্ক পরতেন না, যারা পরতেন তারাও সঠিকভাবে পরতেন না। আর মৃত্যুর যে বিষয়গুলো তারা দেখছেন, তারা অধিকাংশ ক্ষেত্রেই বয়স্ক লোকের মৃত্যুর তথ্যই আমাদেরকে দিচ্ছেন। এ কারণে তারা মনে করছেন যে যখনই শ্বাসকষ্ট বা অন্যান্য উপসর্গ দেখা দেবে, বিশেষ করে বয়স্ক লোকদের, তাদেরকে যেন তাৎক্ষণিকভাবে চিকিৎসকের সাথে পরামর্শ করে হাসপাতাল বা কোনো স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হয়, এটি তাদের পরামর্শ। বগুড়া থেকে জানাচ্ছেন সহকর্মী হাসিবুর রহমান। রাজধানীর হাসপাতালগুলোতে শুক্রবার ছুটির দিনে করোনা রোগীর চাপ কিছুটা কম। তবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, মুগদা, কুর্মিটোলা ও সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল সহ ডিএনসিসির করোনা ডেডিকেটেড হাসপাতালে কোনো করোনা বেড খালি নেই। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, এই অবস্থায় এসব হাসপাতালে আর নতুন রোগী ভর্তি সম্ভব হচ্ছে না। রাজধানীর 16টি সরকারি করোনা ডেডিকেটেড হাসপাতালে সাধারণ শয্যার সংখ্যা ৩,৮৩৮টি। এসব হাসপাতালে সব শয্যাই প্রায় পরিপূর্ণ। শয্যা খালি আছে শ্যামলীতে অবস্থিত টিবি হাসপাতাল, কলেজ গেটের বক্ষব্যাধি, হৃদরোগ সহ কয়েকটি নতুন হাসপাতালে। আইসিইউ এবং এইচডিইউ শয্যা খালি নেই বেশিরভাগ হাসপাতালেই। জনস্বাস্থ্যবিদরা বলছেন, যেভাবে রোগী বাড়ছে তাদেরকে যদি একটা প্রক্রিয়ার মধ্যে এনে সেবা দেয়া না যায় তাহলে ভেঙে পড়তে পারে চিকিৎসা ব্যবস্থা। নিম্ন ও দরিদ্র জনগোষ্ঠীকে টেলিমেডিসিনের পাশাপাশি একটি নির্দিষ্ট জায়গায় আইসোলেশনের ব্যবস্থা করতে পারলে রোগীর চাপ কিছুটা কমবে। তীব্র আইসিইউ সংকট শুরু হয়েছে রাজধানীর করোনা ডেডিকেটেড সরকারি হাসপাতালগুলোতে। হাসপাতালের পর হাসপাতাল ঘুরেও শয্যা না পেয়ে ভোগান্তিতে রোগীরা। কোনো হাসপাতালে 2-1টি আইসিইউ বেড ফাঁকা হলে ভর্তি থাকা রোগীরাই অগ্রাধিকার ভিত্তিতে সেগুলো পাচ্ছেন। এ বিষয়ে আরও জানাতে রাজধানী মহাখালী ডিএনসিসি ডেডিকেটেড কোভিড-19 হাসপাতাল থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী বুদ্ধদেব কুণ্ডু। বুদ্ধদেব, মহাখালীর ডিএনসিসি কোভিড ডেডিকেটেড হাসপাতালের পরিস্থিতি কেমন দেখছেন? সেখানে কোনো আইসিইউ বেড খালি আছে কিনা, আর পরিস্থিতি সামাল দিতে হাসপাতাল কর্তৃপক্ষ কি ধরনের ব্যবস্থা নিচ্ছে? আজকে শুক্রবার ছুটির দিন, এই কারণে কিন্তু এখানে চাপটা কিছুটা কম। কিন্তু আমি আপনাকে দেখাতে চাই, এখানে বেশ কিছু অ্যাম্বুলেন্স সার্বক্ষণিকভাবেই এখানে অপেক্ষা করছেন। একটু আগেও কিন্তু কয়েকজন এখানে করোনা সংক্রমিত হয়ে মৃত্যুবরণ করেছেন এবং এখানে লাশবাহী অনেক গাড়িও রয়েছে। আপনি যেমনটি বলছিলেন এখানে কোনো আইসিইউ ফাঁকা আছে কিনা, আপনাকে একটি বিষয় জানিয়ে রাখি যে এই হাসপাতালে 554টি সাধারণ বেড, 212টি আইসিইউ এবং 288টি এইচডিইউ। এখানে যদি আমরা একটু আগের একটি ঘটনাও যদি বলি যে বাইরে থেকে, ঢাকার বাইরে থেকে, জেলা শহর থেকে কিছুক্ষণ আগে একটি রোগী আসলেন। তারা শুধুমাত্র একটি সাধারণ বেডের জন্য তারা অনেক আকুতি করলেন, কিন্তু সেইটাও কিন্তু এখানে কর্তৃপক্ষ বা এখানে যারা দায়িত্বে রয়েছে তারা দিতে পারেনি। অর্থাৎ এখানে প্রায় 1250 বেডের এই হাসপাতালে 212টি আইসিইউ এবং 288টি এইচডিইউ থাকা সত্ত্বেও এখানে কিন্তু নতুন আর কোনো রোগীকে এই মহাখালী ডিএনসিসি যে ডেডিকেটেড কোভিড হাসপাতাল, এখানে কিন্তু তাদেরকে আর জায়গা দেওয়া সম্ভব হচ্ছে না। আমরা একইভাবে আপনি জানেন যে কুর্মিটোলা হাসপাতালে সেখানেও রোগীর চেয়ে মানে বেডের চেয়ে অতিরিক্ত রোগী ভর্তি আছে। একইভাবে সোহরাওয়ার্দী হাসপাতাল, মুগদা হাসপাতালের কর্তৃপক্ষের সঙ্গে আমরা কথা বলেছি, তারাও কিন্তু একই কথা বলছেন যে এখানে নতুন কোনো রোগীকে তারা নিতে পারবেন না। অর্থাৎ গত 1.5 বছর আগে থেকে, গত বছরের মার্চ থেকে যে করোনা সংক্রমিত হলে যে ডেডিকেটেড হাসপাতালগুলো যেখানে করোনা রোগীর চিকিৎসা দেওয়া হচ্ছিল, সেই হাসপাতালগুলো যেগুলো একটু অভিজ্ঞতা সঞ্চয় করেছে এবং মোটামুটি বেড বা আইসিইউ
আইসিইউ এইচডিইউর সংখ্যা বেশি, সেসব হাসপাতালে আমরা কোনো ধরনের আর নতুন রোগীকে নেয়ার মতো তাদের সক্ষমতা নেই বলে কর্তৃপক্ষ আমাদের জানিয়েছেন। কিন্তু আরও নতুন কিছু যে হাসপাতাল করা হয়েছে স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে এই রোগীর চাপ সামাল দেওয়ার জন্য, যেমন আমি বলছিলাম টিবি হাসপাতাল, হৃদরোগ ইনস্টিটিউট, তো এই হাসপাতালগুলোতে কিন্তু আছে। কিন্তু রোগীর স্বজনরা শুধুমাত্র এই হাসপাতালগুলোতে আসছে কারণ হলো যে যেখানে নতুন হাসপাতাল ডেডিকেটেড করা হয়েছে করোনার জন্য, সেখানে কিন্তু তাদের অভিজ্ঞতার একটু কমতি আছে এবং স্বজনরাও ঠিক বিশ্বাস করতে পারছেন না যে ওইখানে গেলে তারা সঠিক চিকিৎসাটা পাবে। আরেকটি ইনফরমেশন জানিয়ে রাখি, সেটা রাজধানী মহাখালীর ডিএনসিসি কোভিড ডেডিকেটেড 19 হাসপাতালের সামনে থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী বুদ্ধদেব কুণ্ড। রাজধানীতে মাত্র 7 ভাগ বেসরকারি হাসপাতাল থেকে করোনার তথ্য পায় স্বাস্থ্য অধিদপ্তর। অনুমোদন না নিয়ে ঢাকার বাইরেও অনেক হাসপাতালে চলছে করোনার চিকিৎসা। এতে সংক্রমণ, রোগী ভর্তি ও করোনায় মৃত্যুর একটা অংশ আসছে না হিসাবে। স্বাস্থ্য অধিদপ্তর বলছে অনুমোদন ও তথ্য পাঠাতে বারবার তাগাদা দেওয়া হলেও কাজ হচ্ছে না। করোনার উপসর্গ নিয়ে কুমিল্লা থেকে উত্তরার আল আশরাফ হাসপাতালে এসেছেন নাজমা বেগম। জরুরি বিভাগে নেয়ার পর পাওয়া গেল না চিকিৎসক। বলা হলো চিকিৎসক আছেন আইসিইউতে। রোগীর অবস্থা গুরুতর হওয়ায় প্রয়োজন আইসিইউ। ডক্টর কোথায়? আইসিইউতে গিয়ে দেখা গেল সেখানেও নেই চিকিৎসক। রোগী ভর্তি আছেন 4 জন। ডক্টর কই? ডক্টর ইমার্জেন্সিতে রোগী দেখতেছেন। করোনা সংক্রমণের সবচেয়ে ভয়ঙ্কর সময় পার করছে দেশ, আর এই সময়েও অনেক হাসপাতাল অনুমোদন ছাড়া করোনা চিকিৎসা দিয়ে যাচ্ছে। যেমন এই হাসপাতালের এটি হচ্ছে আইসিইউ এর একটি অংশ। শুধুমাত্র একটি বেড এখানে পাতিয়ে রাখা হয়েছে আর তার সঙ্গে দেয়ালে সাটানো হয়েছে আইসিইউ। আইসিইউ এর জন্য এখানে প্রয়োজনীয় যা যা দরকার তার কিছুই নেই। এমনকি এই আইসিইউতে এসে আমরা চিকিৎসকের দেখাই পাইনি। পেশেন্ট ছিল তো চলে গেছে পরে। এখানে আইসিইউ যা যা লাগে তা তো কিচ্ছু নয়, শুধু একটা বেড দিয়ে কি আইসিইউ হয়? পাশে আরেক হাসপাতাল শিনশিন জাপান। কর্তৃপক্ষ জানালো এখানে করোনা চিকিৎসা হয় না। আপনাদের এখানে করোনা রোগী ভর্তি নেওয়া হয়? না স্যার, এখানে করোনা রোগী ভর্তি না হয় না। এবার হাসপাতালের 7ম তলায় গিয়ে পাওয়া গেল করোনা ওয়ার্ড। ভর্তি আছে কমপক্ষে 15 রোগী। আইসিইউতেও ভর্তি 10 জন। এই হাসপাতালে মারা গেছেন 10 করোনা রোগী। করোনা পজিটিভ এসছে 13-14 তারিখে। হ্যাঁ, করোনা রোগী ভর্তি আছে। কয়জন? 2 জন। র্যাডিক্যাল হাসপাতালেও চলছে করোনা চিকিৎসা। এখানেও এ মাসে মারা গেছেন 9 জন। এই 3 হাসপাতালই করোনা চিকিৎসার অনুমোদন নেয়নি। আক্রান্ত ও মৃত্যুর কোনো তথ্যই পাঠানো হয় না স্বাস্থ্য অধিদপ্তরে। রাজধানীতে বেসরকারি হাসপাতাল 400-র বেশি। মাত্র 28টি হাসপাতালের করোনার তথ্য পায় স্বাস্থ্য অধিদপ্তর। 93 ভাগ হাসপাতালের তথ্যই থাকছে হিসেবের বাইরে। ফলে করোনা সংক্রমণ, রোগী ভর্তি, চিকিৎসা ও মৃত্যুর বড় অংশের খবরই আসছে না হিসেবে। কোভিড চিকিৎসা করতে আমরা কেউ বাধা দিচ্ছি না, অবশ্যই একটা লিখিত অনুমতির মাধ্যমে করতে হবে। কেন হবে? তাহলে এই তথ্যের গ্যাপটা থাকবে না, তথ্যগুলো আমরা পাবো। আমরা কিন্তু প্রত্যেকে আজকে যে হাসপাতালের অনুমতি চাবে তা যদি সক্ষমতা থাকে অনুমতি দিয়ে দেব। স্বাস্থ্য অধিদপ্তর বলছে করোনার চিকিৎসা দিতে বাধা নেই। তবে রিজেন্ট হাসপাতালের মতো জালিয়াতি ঠেকাতে করোনা চিকিৎসার আগে নিতে হয় একটি প্রাথমিক অনুমোদন। রোগীর তথ্য পাঠাতে হয় অধিদপ্তরে, কিন্তু তা করছে না বেশিরভাগ হাসপাতাল। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অপেক্ষার অবসান হতে যাচ্ছে অক্সফোর্ডের 1 ডোজ টিকা গ্রহণকারীদের। শনি ও মঙ্গলবার দেশে আসছে অক্সফোর্ডের 13 লাখ টিকা। বাদ পড়া ব্যক্তিরা আগামী সপ্তাহে পাবেন টিকার দ্বিতীয় ডোজ। এদিকে গত রাতে চীন থেকে দেশে এসেছে সিনোফার্মের 30 লাখ ডোজ করোনা টিকা। অক্সফোর্ডের টিকা দিয়ে 7 ফেব্রুয়ারি দেশে শুরু হয় গণটিকা। সেরাম থেকে 1,02 লাখ ডোজ টিকা পায় সরকার। প্রথম ডোজ 58 লাখ আর দ্বিতীয় ডোজ পেয়েছেন 42 লাখ মানুষ। মজুদ শেষ হওয়ায় দ্বিতীয় ডোজ পাননি 14 লাখ টিকা গ্রহীতা। এদের বেশিরভাগের অপেক্ষা 3 মাসের বেশি। অবশেষে মিলতে যাচ্ছে টিকা। শনি ও মঙ্গলবার আসছে অক্সফোর্ডের 13 লাখ ডোজ। কোভ্যাক্স সুবিধার আওতায় টিকা দিচ্ছে জাপান। একই উৎস থেকে গত সপ্তাহেও দেশে এসেছে 2,45,000 টিকা। বাদ পড়া 14 লাখ মানুষ টিকা পাচ্ছেন শিগগিরই।
3 তারিখে যে চালানটি আসবে সেখানে কিন্তু আমাদের অ্যাস্ট্রাজেনেকা সেকেন্ড ডোজের আর কোনো অভাব থাকবে না। সেটা পেলে আমরা 3 তারিখের পর থেকে এটা আমরা বলতে পারবো যে সকল যে নাগরিক যারা দ্বিতীয় ডোজ পায়নি সকলেই পাবেন। এদিকে রাতে দেশে এসেছে সিনোফার্মের 30 লাখ করোনা টিকা। এর আগে সিনোফার্মের আরও 51 লাখ টিকা পেয়েছে সরকার। সব ধরনের টিকা মিলিয়ে এ পর্যন্ত দেশে এসেছে 2,41 লাখ ডোজ। এর মধ্যে 1,27 লাখ টিকা দেওয়া হয়েছে। বাকি টিকা নিয়ে 7 আগস্ট দেশের ইউনিয়ন পর্যায়ে শুরু হচ্ছে টিকাদান। এই অনুযায়ী কিছু টিকা ইতিমধ্যে চলেও গিয়েছে আমাদের জেলাগুলিতে এবং জেলা থেকে উপজেলা স্টোরে চলে যাচ্ছে। কারণ আমাদের শুধুমাত্র টিকা দিলে হয় না, টিকার সাথে আরও সরঞ্জামাদি লাগে, সিরিঞ্জ, সেফটি বক্স, এগুলোও যাচ্ছে আস্তে আস্তে। এবং পাশাপাশি আমাদের এই প্রোগ্রামটা করার জন্য প্রয়োজনীয় যে ট্রেনিং, সেই ট্রেনিংটাও শুরু হয়ে গেছে আজকে থেকে। আজকেও আমরা 5টা ডিভিশনের ট্রেনিং করেছি, কালকে বন্ধ থাকবে, পরশুদিন আবার করব এবং এইভাবে আমাদের 5 তারিখ পর্যন্ত ট্রেনিং চলবে, বিভিন্ন পর্যায়ের ট্রেনিংগুলো। চীন থেকে 3 কোটি ডোজ টিকা কেনার চুক্তি হয়েছে, সেখান থেকে আরও 1,19 লাখ টিকা পাবে বাংলাদেশ। হাসান মিসবা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আপনারা দেখছেন 1 ঘন্টা বিরতিহীন সংবাদ দুপুর। সংবাদে আরও যা থাকবে। ঈদের সড়ক দুর্ঘটনায় 273 মৃত্যু, আহত 447। অল্প দিনের জন্য গণপরিবহন চালু করায় দুর্ঘটনা বেড়েছে, দাবি যাত্রী কল্যাণ সমিতির। কক্সবাজারে বন্যায় পানিবন্দী 3 লাখের বেশি মানুষ, দুর্গত এলাকায় খাবার পানির সংকট। কঠোর লকডাউনের 8ম দিন শুক্রবার বাইরে বের হওয়া মানুষ দিয়েছে নানা অজুহাত। কেউ বলছেন হাসপাতালে করোনা আক্রান্ত রোগীকে দেখতে যাচ্ছেন, আবার কেউ নিজ এলাকা ছেড়ে দূরের বাজারে যাচ্ছেন কেনাকাটার উদ্দেশ্যে। লকডাউন ভেঙে রাজধানীতে এমন অপ্রয়োজনীয় ঘোরাফেরার জন্য পুলিশ জরিমানা করছে 2 থেকে 3,000 টাকা পর্যন্ত। রাজধানীর বসুন্ধরা এলাকার বাসিন্দা মোহাম্মদ রাশেদ শুক্রবার সকাল 10টার দিকে এয়ারপোর্ট এলাকায় পড়েন পুলিশের জিজ্ঞাসাবাদের মুখে। উত্তরায় কাঁচা বাজার করতে যাওয়ার অজুহাত দেখালে 3,000 টাকা জরিমানা করা হয় তাকে। বসুন্ধরা থেকে বাজার করতে যাচ্ছিলাম, প্রতিমধ্যে 6,000 টাকা জরিমানা করছে। ফাইনটা করছি মূলত 3,000 টাকা, কিন্তু ওনার এর আগের বার মামলা কাওয়া ছিল, ঠিক আছে, একই দ্বারাই মামলা কাওয়া ছিল বিদায় 6,000 টাকা আসছে। আর ফাইন করার কারণ হচ্ছে উনি বসুন্ধরা থেকে উত্তরা বিডিআর মার্কেটে যাচ্ছে কাঁচা বাজার করার জন্য। ঢাকার প্রবেশমুখ গাবতলী এলাকায় শুক্রবারও ছিল অনেক মানুষের চলাচল। পুলিশের জিজ্ঞাসাবাদে বেশিরভাগ মানুষ যৌক্তিক কারণ দেখালেও অনেকে দিয়েছেন নানা অজুহাত। ঢাকার একটি হাসপাতালে ভর্তি করোনা রোগীকে দেখতে মানিকগঞ্জ থেকে এসেছেন এমনটি জানালে এক ব্যক্তিকে 2,000 টাকা জরিমানা করা হয়। ড্রাইভিং লাইসেন্স না থাকায়ও হয় জরিমানা। আমি যাব গ্রিন লাইফ হাসপাতালে, আমার বড় ভাই হয়, সে করোনা আক্রান্ত, তারা দেখতে আর কি। কিছু লোকজন আসছে যারা আর কি বিভিন্ন অজুহাতে টাকা ঢোকার চেষ্টা করতেছে, তো আমরা যাচাই বাছাই করতেছি। তো যেগুলো আর কি দেখতেছি যে না কি অজুহাতগুলা গ্রহণযোগ্য না, সেগুলো মামলা দিচ্ছি। করোনা রোধে বিধিনিষেধ অমান্য করে অপ্রয়োজনে বাইরে বের হওয়া মানুষদের গুনতে হয় জরিমানা। আমি বাড়ি যেতেছিলাম, আমি লকডাউনের ভিতরে বাড়ি যেতেছিলাম, পুলিশে ধরে আমরা 1,000 টাকা জরিমানা দিচ্ছি। 9 নম্বর সেক্টর দেয়া ওই টঙ্গী বাজার যাচ্ছি কবুতরের খাবারের জন্য। একজনকে জিজ্ঞেস করলাম যে খাসির মাংস কিনতে যাচ্ছে, তার এলাকায় খাসির মাংস পাওয়া যায় না, 10 নম্বর সেক্টর থেকে সে টঙ্গী বাজারে যাচ্ছে খাসির মাংস কেনার জন্য। তো এই ধরনের বিচিত্র ধরনের অজুহাত আমরা পাচ্ছি। পুলিশের পাশাপাশি সড়কে তৎপর ছিল সেনাবাহিনী। বিভিন্ন চেকপয়েন্টে চলে জিজ্ঞাসাবাদ। তবে লকডাউন উপেক্ষা করেই ব্যক্তিগত গাড়ি ও রিক্সা ভ্যানে করে ছুটির দিনে অনেক মানুষ ঢাকায় প্রবেশ করেছেন বা গেছেন অন্য জেলায়। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কঠোর লকডাউনের 8ম দিনে মানুষের মাঝে বিধিনিষেধ মানতে তৈরি হচ্ছে অনীহা। অপ্রয়োজনে হাটবাজার ও সড়কে মানুষের উপস্থিতিও বেশি। স্বাস্থ্যবিধি উপেক্ষা করে শিমুলিয়া ফেরিঘাটে দেখা যায় যাত্রীদের উপচে পড়া ভিড়। এখনও মানুষ সচেতন না হলে পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার আশঙ্কা জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের। দেখে বোঝার উপায় নেই চলছে কঠোর লকডাউন, যেন তিল ধারণের ঠাঁই নেই মুন্সিগঞ্জের শিমুলিয়া ফেরিঘাটে। শুক্রবার সকাল থেকেই দক্ষিণাঞ্চল থেকে ঢাকামুখী মানুষের ঢল নামে ফেরিতে। উভয়মুখী প্রতিটি ফেরিতে মানুষের উপচে পড়া ভিড় দেখা যায়। এ সময় মানা হয়নি ন্যূনতম স্বাস্থ্যবিধিও। ঢাকায় থাকলে অনেক খরচ বেশি,
বাড়িতে গিয়ে থাকতে হবে, এই জন্য আমরা বাড়ির দিকে যাচ্ছি এত কষ্ট করে। আমাদের অফিস 5 তারিখ পর্যন্ত বন্ধ থাকার কথা ছিল, এখন আমাদের চাপ দিতেছে, বলতেছে অফিসে যাইতে। আমাদের প্রতিষ্ঠান খোলা, এই জন্য আমাদের বাধ্য হয়ে আমাদের যেতে হচ্ছে। অন্য স্বাভাবিক দিনের মতোই রংপুরের সড়ক জুড়ে রিকশা অটোরিকশার ভিড়। সামাজিক দূরত্ব না মেনে গাদাগাদি করে বাজারগুলোতে কেনাকাটা করে মানুষ। বরিশালে সাদামাটা লকডাউন চললেও বিধিনিষেধ মানতে সড়কে কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী। অপ্রয়োজনে বের হওয়াদের পড়তে হচ্ছে জরিমানার মুখে। চট্টগ্রামে শুক্রবার সকাল থেকেই সড়কে বাড়তে থাকে ব্যক্তিগত গাড়ির সংখ্যা। তবে সঠিক কারণ দেখাতে না পারলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা করছে জরিমানা। গাজীপুরে মহাসড়ক ও অলিতে গলিতে বেড়েছে মানুষের উপস্থিতি। স্বাস্থ্যবিধি উপেক্ষা করে সড়কে চলাচল করতে দেখা যায় তাদের। গণপরিবহন বন্ধ থাকায় পুলিশের নজর এড়িয়ে রিকশা অটোরিকশায় ঢাকায় প্রবেশ করে অনেকে। নারায়ণগঞ্জে বিভিন্ন অজুহাতে অনেকে সড়কে বের হচ্ছে, তবে নগরীর চেকপয়েন্টে চলাচলে নজরদারি করছে আইনশৃঙ্খলা বাহিনী। মানুষ সচেতন না হলে পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার আশঙ্কা জেলা সিভিল সার্জনের। আমার বোনের বাসা যাইতে আসি, লকডাউনের ভিতরে একটু দরকারি কাজে বেরিয়েছি। রুগী দেখে আসলাম, কালকে গেছিলাম সকালে, আবার সকালে বললাম। মানুষ যদি করোনা থেকে সচেতন না থাকে তাহলে কিন্তু ভবিষ্যতে আমাদের নারায়ণগঞ্জের অবস্থা খুবই খারাপের দিকে চলে যাবে। তখন আকাশের দিকে তাকিয়ে থাকা ছাড়া আমাদের আর কোনো কিছুই করার থাকবে না। এছাড়া সিলেট, জামালপুর সহ বিভিন্ন জেলায় লকডাউন উপেক্ষা করে মানুষকে বাইরে বের হতে দেখা যায়। আবু নোমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ফেরিঘাটের পরিস্থিতি জানাতে মুন্সিগঞ্জ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী শুভ ঘোষ। শুভ, ঘাটের পরিস্থিতি জানাবেন, যাত্রী চাপ কেমন দেখছেন, আর আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা সেখানে আছে কিনা? দেখুন, আমরা কিন্তু দেখেছি যে চলমান যে লকডাউনটি দেওয়া হয়েছে 5 আগস্ট পর্যন্ত, তার 8ম দিনে কিন্তু আমরা দেখেছি যে শিমুলিয়া ঘাটে কিন্তু সকাল থেকেই আসলে মানুষের যে উপচে পড়া ভিড়, উভয়মুখী যাত্রীদের এই ভিড় কিন্তু আসলে অনেকটাই চোখে পড়ার মতো ছিল। আমরা সকাল থেকেই কিন্তু দেখছিলাম যে এই বাংলা বাজার থেকে শিমুলিয়ার উদ্দেশ্যে যে ফেরিগুলো ছেড়ে এসেছে সেই সব কয়টি ফেরিতেই, বিশেষ করে ফেরি কদম, ফেরি কুঞ্জলতা এবং ফেরি এনায়েতপুরি সহ আরো বেশ কয়েকটি ফেরিতে কিন্তু আমরা দেখেছি যে কোনো প্রকার যানবাহন কিন্তু নেওয়া হয়নি এবং সবকয়টি ফেরিতেই কিন্তু আপনার একেবারে যাত্রীদের আসলে যে গাদাগাদি সেটি কিন্তু একেবারে স্পষ্ট ছিল। এছাড়াও আমরা মুন্সিগঞ্জের শিমুলিয়া থেকে বাংলা বাজারের উদ্দেশ্যে যে ফেরিগুলো ছেড়ে যেতে দেখেছি সেই সব ফেরিতেও কিন্তু আসলে স্বাস্থ্যবিধিও কোনোভাবেই কিন্তু মানা হয়নি সেটি বলা চলে। এবং সকাল থেকে কিন্তু বেলা যত বেড়েছে আমরা কিন্তু দেখেছি যে ঢাকামুখী যাত্রীদের চাপ কিন্তু বেড়েই চলেছে। একের পর এক ফেরি যখন বাংলা বাজার থেকে শিমুলিয়া ঘাটে এসে ভিড়ছিল, আমরা কিন্তু দেখেছি প্রতিটি ফেরিতেই কিন্তু আপনার একেবারে ধারণ ক্ষমতার যে 70% কিন্তু শুধুমাত্র যাত্রী, আর সীমিত সংখ্যক যানবাহন নিয়ে কিন্তু সেই ফেরিগুলো আপনার শিমুলিয়া ঘাটের দিকে এসেছে। এছাড়া যদি আইন শৃঙ্খলা বাহিনী তৎপরতার বিষয়ে কিছু বলে রাখি, তাহলে আমরা কিন্তু সকাল থেকে অন্যান্য দিনের মতো আজকে শিমুলিয়া ঘাটে তেমন কোনো আসলে পুলিশের তৎপরতা দেখিনি। ভ্রাম্যমাণ আদালতের আসলে গুটি কয়েক 2-1 জনকে জরিমানা ছাড়া কিন্তু উল্লেখযোগ্য কোনো লকডাউন বাস্তবায়নে কোনো ভূমিকা কিন্তু তাদের ছিল না, এটি বলা চলে। এছাড়াও আপনার যারা আসলে ঢাকা থেকে শিমুলিয়া বা বাংলা বাজারের উদ্দেশ্যে যাচ্ছেন সেই সব যাত্রীদের সাথে আমরা কথা বলেছি। চলমান যে বিধিনিষেধটি রয়েছে এটি সময়সীমা আরো বাড়তে পারে, সেই জন্যই কিন্তু তারা ঢাকা ছেড়ে বাংলা বাজারের উদ্দেশ্যে অর্থাৎ গ্রামের বাড়িতে যাচ্ছেন। এছাড়াও আপনার যেসব যাত্রীরা ঢাকামুখী যাচ্ছেন, ঢাকায় ব্যক্তিগত যে কর্মস্থলগুলো রয়েছে সেগুলো খুলে যাওয়ার কারণেই কিন্তু তাদেরকে আসতে হচ্ছে। এছাড়াও ঘাটে আসা যাত্রীদেরকে কিন্তু আমরা পরিবহন সংকটে তীব্র ভোগান্তি কিন্তু আমরা পোহাতে দেখেছি। তো শিমুলিয়া ঘাটে এই ছিল আমার কাছে এখনকার সবশেষ তথ্য। মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাট থেকে জানাচ্ছেন সহকর্মী শুভ ঘোষ। ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে মিথ্যাচার, অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সংস্থা ও ব্যক্তিবর্গের সম্মানহানি করার অপচেষ্টার অভিযোগে হেলেনা জাহাঙ্গীরকে রাজধানীর গুলশান থেকে আটক করা হয়েছে বলে জানিয়েছে র্যাব। দুপুরে র্যাবের হেডকোয়ার্টারে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সংস্থাটির আইন ও গণমাধ্যম শাখার পরিচালক খন্দকার আল মঈন। তিনি বলেন, হেলেনা জাহাঙ্গীরের বিরুদ্ধে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, মাদক ও বন্যপ্রাণী আইনে মামলা করবে তারা। এছাড়া বিদেশি মুদ্রা, ক্যাসিনো সরঞ্জাম ও ওয়াকিটকি উদ্ধারের ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে করা হবে আরও একটি মামলা। বিকেলে গুলশান থানায় মামলার পর হেলেনা জাহাঙ্গীরকে পুলিশের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে র্যাব। পরে পুলিশ সংশ্লিষ্ট মামলায় হেলেনাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির ও রিমান্ড আবেদন করবে। এ বিষয়ে বিকেল 4টায় সংবাদ সম্মেলনে বিস্তারিত জানাবে র্যাব। এদিকে হেলেনা জাহাঙ্গীরের মালিকানাধীন ইন্টারনেট ভিত্তিক জয়যাত্রা টেলিভিশনের লাইসেন্স না থাকায় সাময়িকভাবে কার্যক্রম বন্ধ রাখা হয়েছে।
বিটিআরসির সঙ্গে সমন্বয় করে পুরোপুরি বন্ধ করার প্রক্রিয়া চলছে বলে জানায় র্যাব। প্রেক্ষিতে আমরা হেলেনা জাহাঙ্গীরের বিরুদ্ধে অভিযান পরিচালনা করি। এখন উনি আমাদের এখানে আটক আছেন, আমরা ওনাকে জিজ্ঞাসাবাদ করছি। আমরা বেশ কিছু ডিজিটাল কন্টেন্ট পেয়েছি যেগুলো ডিজিটাল সিকিউরিটি আইনের ব্যত্যয় হয়েছে। হরিণা চামড়া এবং বিদেশি ক্যাঙ্গারু চামড়া পেয়েছি। যেহেতু বিদেশি পেয়েছি সেহেতু এখানে বিশেষ ক্ষমতা আইনেও তার বিরুদ্ধে মামলা হতে পারে। আওয়ামী লীগের উপ কমিটি থেকে অব্যাহতি পাওয়া মহিলা বিষয়ক সম্পাদক হেলেনা জাহাঙ্গীরকে বৃহস্পতিবার রাতে আটক করেছে র্যাব। এর আগে রাজধানীর গুলশান 2-এর বাসায় টানা 4 ঘণ্টা অভিযানে বিদেশি মদ, হরিণের চামড়া, ক্যাসিনো খেলার সরঞ্জাম, বিদেশি মুদ্রা জব্দ করা হয়। পরে মিরপুরে হেলেনার মালিকানাধীন জয়যাত্রা টেলিভিশন কার্যালয়েও চালানো হয় অভিযান। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত 8:45টার দিকে আওয়ামী লীগের উপকমিটির সদস্য পদ হারানো এফবিসিসিআই এর পরিচালক হেলেনা জাহাঙ্গীরের বাসায় আকস্মিক অভিযান চালায় র্যাব। 3 ঘণ্টার এই অভিযানে তার বাসা থেকে উদ্ধার করা হয় বিপুল অবৈধ মাদক, হরিণের চামড়া ও ওয়াকিটকি। অভিযানে 2টি আগ্নেয়াস্ত্র পাওয়া গেছে, তবে সেগুলোর বৈধ কাগজ রয়েছে বলে র্যাবের কাছে দাবি করেছেন হেলেনা জাহাঙ্গীর। বিদেশি মদ, ওয়াকিটকি সেট, ফরেন কারেন্সি, ক্যাসিনো খেলার সরঞ্জাম, হরিণের চামড়া প্রভৃতি আমরা উদ্ধারপূর্বক এখানে জব্দ করেছি। সো এই যে জব্দকৃত আলামত এবং এই সুনির্দিষ্ট অভিযোগের বিষয়ে আরও বিস্তারিত জিজ্ঞাসাবাদের জন্য হেলেনা আক্তারকে আমরা গ্রেপ্তার করেছি। মিরপুরে হেলেনা জাহাঙ্গীরের জয়যাত্রা টেলিভিশনেও অভিযান চালায় র্যাব। সেখান থেকেও বেশ কিছু অবৈধ সরঞ্জাম উদ্ধার করে তারা। ঠিকানা তিনি দেওয়ার পর আমরা এখানে এসে দেখতে পাই যে এই অফিসটি এখানে অবস্থিত, কিন্তু এই টেলিভিশন চ্যানেলটির কোনো বৈধ কাগজপত্র নেই। যদিও সম্প্রচার চ্যানেল হিসেবে যে ধরনের সেটআপ থাকা দরকার সব ধরনের সেটআপই এখানে আছে, এবং চ্যানেল হিসেবে তিনি কর্মী নিয়োগ করার জন্য সারা দেশে এবং বাংলাদেশের বাইরে বিভিন্ন দেশেই কর্মী নিয়োগ করেছেন, যে সেই জন্য তিনি তাদের কাছ থেকে অর্থ আদায় করেছেন। সম্প্রতি ফেসবুকে বাংলাদেশ আওয়ামী চাকরিজীবী লীগ নামের একটি সংগঠনের সভাপতি হিসেবে হেলেনা জাহাঙ্গীরের নাম আসায় তাকে আওয়ামী লীগের উপকমিটি ও কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। নূরে জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় জাতীয় শোক দিবস সহ আগস্টের সব কর্মসূচি পালনে সর্বোচ্চ সতর্ক থাকার সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগ। কোনো অবস্থাতেই যেন স্বাস্থ্যবিধি লঙ্ঘিত না হয় সেদিকে থাকছে মূল দৃষ্টি। গণজমায়েত হয় এমন কোনো আয়োজনও এবার থাকছে না। 15ই আগস্ট জাতীয় শোক দিবস। দিনটি সামনে রেখে আগস্ট জুড়েই নানা কর্মসূচি থাকছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর। এছাড়া 5ই আগস্ট শেখ কামালের জন্মদিন, 8ই আগস্ট শেখ ফজিলাতুন্নেসা মুজিবের জন্মদিন, 17ই আগস্ট সারা দেশে একযোগে বোমা হামলা, 21শে আগস্ট গ্রেনেড হামলার দিনেও কর্মসূচি থাকছে দলটির। তবে দেশে করোনা সংক্রমণ শুরুর পর থেকেই পরিবর্তন আসে কর্মসূচি পালনের আঙ্গিকে। গত বছরের তুলনায় এখন পরিস্থিতি আরও উদ্বেগজনক হওয়ায় আগস্টের কর্মসূচির পরিকল্পনায় রক্ষণশীল থাকছে আওয়ামী লীগ। 15ই আগস্ট সহ অন্যান্য যে দিবসগুলো রয়েছে আমরা যথারীতি সেই স্বাস্থ্যবিধি মেনেই সীমিত পরিসরে আমরা পালন করার সিদ্ধান্ত গ্রহণ করেছি। তবে পরিস্থিতির উপর নির্ভর করবে। সংক্রমণের হার যদি বেড়ে যায়, মৃত্যুর হার যদি বেড়ে যায়, তাহলে তো আমাদের কর্মসূচি সীমিত করা ছাড়া কোনো উপায় থাকছে না। দলের জ্যেষ্ঠ নেতারা বলছেন আওয়ামী লীগ কোনোভাবেই চায় না দলীয় কর্মসূচি পালন করতে গিয়ে পরিস্থিতি আরও নাজুক হোক। কোনোভাবেই স্বাস্থ্যবিধি লঙ্ঘন করা যাবে না। স্বাস্থ্যবিধি লঙ্ঘন হওয়া মাত্রেই আরও বিপদ টেনে নিয়ে আসা, আবার কোভিড আক্রান্ত হওয়া। কাজে কোভিড যাতে আক্রান্ত না হন সেই কারণে সকলকে অনুরোধ করব স্বাস্থ্যবিধি যথার্থভাবে পালন করার জন্য। করোনা সংকট কেটে গেলে আবারও স্বতঃস্ফূর্ততার সঙ্গে আগস্টের কর্মসূচি পালন করা হবে বলেও আশাবাদী আওয়ামী লীগ। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বঙ্গোপসাগরে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে স্থল নিম্নচাপে পরিণত হয়েছে। এটি পশ্চিমে সরে গিয়ে পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে আজ থেকে সারা দেশে বৃষ্টির প্রকোপ কিছুটা কমে আসবে। আবহাওয়া অধিদপ্তরের তথ্যানুসারে দেশের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। বিরূপ আবহাওয়ায় সমুদ্র উত্তাল রয়েছে।
দেশের সমুদ্র বন্দরগুলোয় 3 নম্বর সতর্ক সংকেত বহাল আছে। মৌসুমি বায়ুর প্রভাবে আগামী মাসের শুরুর দিকে আবারও বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এদিকে ভোর 6টা পর্যন্ত 24 ঘন্টায় সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ফেনীতে 258 মিলিমিটার। 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করছি এবং এই স্থল নিম্নচাপের আশঙ্কার জন্য যে ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে সেই জন্য আমরা রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং ঢাকা বিভাগের জন্য ভারী বর্ষণের সতর্কতা জারি করেছি। অর্থাৎ আজকে সকাল 11টা থেকে পরবর্তী 24 ঘন্টার এই বিভাগগুলোতে ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। টানা বর্ষণে সৃষ্ট বন্যায় কক্সবাজারে এখনও 3 লাখের বেশি মানুষ পানিবন্দী। গত 4 দিনে পাহাড় ধস ও পাহাড়ি ঢলে 20 জনের মৃত্যু হয়েছে। এদিকে বান্দরবানে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে, তবে এখনও পানির নিচে অসংখ্য বাড়িঘর। টানা 4 দিনের বৃষ্টিতে এখনও পানিবন্দী বান্দরবানের লামা উপজেলার কয়েক হাজার মানুষ। এতে চরম দুর্ভোগে দুর্গতরা। এরই মধ্যে জেলা সদর ও উপজেলায় অন্তত 2200 পরিবারের মাঝে খাবার বিতরণ করেছে স্থানীয় প্রশাসন। তবে বিশুদ্ধ পানির তীব্র সংকট দেখা দিয়েছে। পানি কমায় বান্দরবানের সড়ক যোগাযোগ স্বাভাবিক হতে শুরু করেছে। এদিকে কক্সবাজারের কিছু এলাকায় পানি নামতে শুরু করায় বাড়িঘর ও রাস্তাঘাটের ক্ষত চিহ্ন দেখা যাচ্ছে। বাঘখালী নদীর পাড়ে বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে ভাঙন। দুর্গত এলাকায় খাবার পানির তীব্র সংকট দেখা দিয়েছে। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ সহায়তা দেওয়া হলেও এখনও অনেকেই তা পাননি। পানির অবস্থা বেশি খারাপ। আরেক হান্ডি গেলে এই বাড়ি দেখা দিতে আরেকটা গেলে বাড়ি নদীতে ভরে দেবি। আমরা বাতে মরি আজ 7 দিন, 16 মাস আগুন দেয় না, ভাত খাই না, এখনো খাই না। মেম্বার চেয়ারম্যান এখানে আসেন না। অবস্থা খুব খারাপ, হানা নাই, লড়া নাই, এখন রাঁধি না পারি, খাই না পারি, কিছু না হয়। মেম্বার চেয়ারম্যান আর কিছু না ওদের। এ নিয়ে আলোচনাতে এবার কক্সবাজার থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী অনুপম শীল। অনুপম, বন্যার পানি নামতে শুরু করেছে কিনা আর দুর্গতদের সহায়তায় প্রশাসনের পক্ষ থেকে কি ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে? কক্সবাজার সদর এবং রামু উপজেলায় কিছু কিছু স্থানে বন্যার পানি আস্তে আস্তে নামতে শুরু করেছে, কিন্তু আমরা এখন চকরিয়ায় আছি। এখানে চকরিয়া এবং পেকুয়ায় কিন্তু কোনো পানি এখনো ওই অর্থে খুব বেশি পানি নামছে সেটি বলা যাবে না। বিস্তীর্ণ এলাকায় এখানকার পানিবন্দী অবস্থায় আছে এখানকার মানুষজন। এদের বিস্তীর্ণ এলাকায় এখানকার পানিবন্দী অবস্থায় আছে এখানকার মানুষজন। এদের গত 3 দিন এরা এই অবস্থায় আছে এবং ঠিক একই রকম ভাবে এরা আগামী যেমনটি দেখা যাচ্ছে যে এই পানি হয়তো নামতে আরো 2 থেকে 3 দিন লাগতে পারে। এবং এর ইতিমধ্যে এই এলাকায় আমরা দেখেছি যে রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট অনেক জায়গায় ভেঙে গেছে এবং যোগাযোগ ব্যবস্থাও মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে। কোনো যানবাহনও আমরা এখন যে এলাকাটিতে আছি এখানে চলাচল করা যাচ্ছে না, পায়ে হেঁটেই এই পানি টপকে সকলকে যেতে হচ্ছে। খাবার পানির তীব্র অভাব তৈরি হয়েছে এবং সবচেয়ে বেশি জরুরি যে বিষয়টি সেটি হচ্ছে যে এদের জন্য ত্রাণ সহযোগিতা। জেলা প্রশাসনের পক্ষ থেকে যদিও বলা হচ্ছে যে ইতোমধ্যে 15 লাখ টাকা এবং 300 মেট্রিক টন চাল, 2000 প্যাকেট শুকনো খাবার ইতোমধ্যে তারা বরাদ্দ দিয়েছেন। কিন্তু আমরা এখন পর্যন্ত সকালে রামু এবং কক্সবাজার সদর, চকরিয়া এই 3টি উপজেলায় এসেছি। সকাল থেকে আমরা একজন মানুষকে পাইনি যাদের হাতে এই ত্রাণের সাহায্যগুলো এসে পৌঁছেছে। এই প্রেক্ষাপটে আমরা কথা বলেছিলাম বেশ কয়েকজন জেলা প্রশাসনের কর্মকর্তার সাথে। তারা বলছেন যদি কারো এই ধরনের ত্রাণের দরকার হয় তাহলে তাদের হটলাইন নাম্বারে যোগাযোগ করার জন্য। কিন্তু বাস্তবতা হচ্ছে এখানে যেহেতু গত 3 দিন ধরে পানিবন্দী দশা, এখানে বিদ্যুৎ নেই, এখানে হটলাইন নাম্বারে যোগাযোগ করার মতো যে মোবাইল সংযোগ বা মোবাইলের যোগাযোগ করার সেটিও সুযোগ নেই। এই অবস্থায় এখানকার সাধারণ মানুষ, যারা দুর্গত মানুষ, তারা অত্যন্ত ক্ষোভ প্রকাশ করেছেন। তারা খুব শীঘ্রই তাদের এই যে আমরা অনেককেই দেখেছি যে এখান থেকে তারা বাড়ি ঘরে তালা দিয়ে আশেপাশের আত্মীয়স্বজনের বাড়িতে উঠে গেছেন, অর্থাৎ যেখানে পানি নেই সেখানে চলে গেছেন। অনেকে ঘর ভাড়া করে এখানকার উপজেলা সদরে চলে গেছেন। অর্থাৎ একটি মানবতার হয়েছে এই দুর্গত মানুষদেরকে ঘিরে এবং কেন এই পানি আসলে আটকে আছে সেটি নিয়েও নানা আলোচনা চলছে। একটি কক্সবাজার থেকে চট্টগ্রামের একটি রেল লাইন হচ্ছে, সেই রেল লাইনকে ঘিরে অনেকগুলো কালভার্ট এবং ব্রিজ অর্ধসমাপ্ত অবস্থায় আছে। এখানকার স্থানীয়রা মনে করছে যে সেই সমস্ত ব্রিজ এবং কালভার্ট দিয়ে পানি যে যত দ্রুত সাধারণত নেমে যেত, এবছর সেটি হচ্ছে না, যে কারণে পানি নামতে দেরি হচ্ছে। সবচেয়ে বড় কথা যেটি হচ্ছে এখনো এখানে অন্তত 3 লাখ মানুষ এরকম পানিবন্দী অবস্থায় আছে এবং কবে নাগাদ এই পানি নামবে সেটি নিয়েও স্পষ্ট করে কিছু বলা যাচ্ছে না।
কক্সবাজার থেকে বন্যা পরিস্থিতি সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী অনুপম শীল। দেখছেন বিরতিহীন সংবাদ দুপুর। সংবাদে আরো যা যা থাকছে। বিশ্বে একদিনে করোনায় 10,379 মৃত্যু, এর মধ্যে ইন্দোনেশিয়ায় 1,893, সংক্রমণ রোধে সিডনিতে সেনা মোতায়েন। টোকিও অলিম্পিকে 50 মিটার ফ্রি স্টাইল সাঁতারে বাংলাদেশ যাত্রায় সড়ক দুর্ঘটনায় 273 জন মারা গেছেন, আহত হয়েছেন 447 জন। দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় যাত্রী কল্যাণ সমিতি। তারা জানায়, করোনার কারণে ঈদে স্বল্প সময়ের জন্য গণপরিবহন চালু করায় গাদাগাদি করে চলাচল করেছে লোকজন। এই কারণে 6 বছরের মধ্যে এবার সড়ক দুর্ঘটনা ও প্রাণহানি বেড়েছে। 14 জুলাই থেকে 15 দিনের সড়ক, রেল ও নৌপথ মিলিয়ে 262 দুর্ঘটনায় 295 জনের প্রাণহানি হয়েছে, আহত হয়েছে 3,488 জন। এবারও বেশি দুর্ঘটনার শিকার মোটরসাইকেল। দুর্ঘটনার কারণ হিসেবে মহাসড়কে বাতি না থাকা, যানবাহনের ত্রুটিসহ ট্রাফিক আইন অমান্যকে উল্লেখ করে সংস্থাটি। সরকারি গুদামে রেকর্ড পরিমাণ মজুদের পরও রাজধানী বাজারে চালের দাম কেজিতে বেড়েছে 2 টাকা পর্যন্ত। বিক্রেতাদের দাবি, ভালো ফলন হওয়ার পরও মিল মালিকদের কারসাজিতেই এ পরিস্থিতিতে। এদিকে সরবরাহ ভালো থাকায় স্বস্তি রয়েছে বেশিরভাগ সবজির দামে। সারা দেশে কঠোর লকডাউন চললেও ছুটির দিনে রাজধানীর বেশিরভাগ কাঁচা বাজারগুলো ক্রেতা বিক্রেতায় মুখর। তবে করোনা সচেতনতার অভাব দেখা গেছে মানুষের মধ্যে, অনেকেই মানছেন না স্বাস্থ্যবিধি। ঈদের পর বাজারে দুশ্চিন্তা বাড়াচ্ছে চালের দাম। সপ্তাহের ব্যবধানে বাজার ভেদে সরু চালের দাম বেড়েছে কেজিতে প্রায় 2 টাকা। সরকারি সংস্থা টিসিবির হিসাবে এক সপ্তাহে দাম বেড়েছে 2.5%। মিনিকেট চাল বিক্রি হচ্ছে 62 থেকে 68 টাকা কেজিতে, নাজিরশাইলে কেজি 68 থেকে 70 টাকা, 28 জাতের চাল বিক্রি হচ্ছে 50 টাকা কেজি দরে। প্রত্যেকটা সময় দেখা যায় যে বছরে একটা না একটা দ্রব্যের উপরে একটা সিন্ডিকেট সিস্টেম চলে, কখনো তেলের দাম বেশি, কখনো পেঁয়াজের দাম, কখনো আলুর দাম। তো এই ব্যাপারটা নিয়ে না আসলে আমরা প্রচুর পরিমাণ কি বলবো যন্ত্রণার মধ্যে আছি। কোম্পানির মালিকরা তাদের মতো কাউকে চেক করতেছে, কাউকে স্যালারি 50% দিচ্ছে, 25% দিচ্ছে, সেই অনুযায়ী কিন্তু আসলে বাজারের দ্রব্যমূল্যের দাম সেভাবে কমে না। এই জন্য আমাদের আসলে টিকে থাকাটাই এখন একটা কষ্টসাধ্য হয়ে দাঁড়াইছে। খাদ্য মন্ত্রণালয়ের সবশেষ হিসাবে দেশের সরকারি গুদামে চালের মজুত রয়েছে 13,21,000 টন। খাদ্য সচিবের দাবি, দেশে সার্বিকভাবে চালের চাহিদা ও উৎপাদনের তথ্যের ঘাটতি রয়েছে। এ সুযোগে দাম বাড়াচ্ছেন ব্যবসায়ীরা। লক্ষ্যমাত্রা অনুসারে যে অর্জনটা, সেটা মোটামুটি লক্ষ্যমাত্রার কাছাকাছি আমাদের বড় উৎপাদন হচ্ছে, কিন্তু ভোক্তা যে চাহিদা, আমাদের যে টোটাল চাহিদাটার যে হিসাব, এটি আসলেই কিন্তু একটু গরমিল। এটা অনুমেয় সহজেই, যেটি আমাদের কৃষি সচিব মহোদয়ও স্বীকার করেছেন। এদিকে সরবরাহ ভালো থাকায় স্বস্তি রয়েছে সবজির বাজারে। ঈদের আগে 100 টাকা কেজি কাঁচামরিচ বিক্রি হলো, এখন তা পাওয়া যাচ্ছে 80 টাকায়। বেগুন, ঢেঁড়স, পটল সহ বেশিরভাগ সবজি কেনা যাচ্ছে 50 টাকার মধ্যে। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা মহামারীর কারণে পর্যটন কেন্দ্র বন্ধ থাকায় 1.5 বছরের বেশি সময় বেকার পর্যটন খাতের সাথে জড়িত প্রায় 3,000 ট্যুর গাইড। বেশ কয়েক বছর ধরে এই গাইডকে পেশা হিসেবে বেছে নিচ্ছেন শিক্ষিত তরুণরা। এই অবস্থায় খাদ্য সহায়তার পাশাপাশি প্রণোদনা দেওয়ার পরামর্শ পর্যটন বিশেষজ্ঞদের। দেশে করোনা মহামারী শুরুর পর থেকেই বন্ধ রয়েছে বিদেশি পর্যটকের আগমন। অভ্যন্তরীণ পর্যটনেও বিভিন্ন সময়ে দেয়া হয়েছে নানা বিধিনিষেধ। পর্যটন খাতের ব্যবসা না থাকায় জীবিকা সংকটে পড়েছে এ শিল্পের সাথে যুক্ত প্রায় 40 লাখ মানুষ। কয়েক বছর ধরেই বিদেশি পর্যটকদের ট্যুর গাইড হিসেবে কাজ করছেন শিক্ষিত তরুণরা। বিভিন্ন জনপ্রিয় পর্যটন কেন্দ্রের ইতিহাস, ঐতিহ্য সম্পর্কে অতিথিদের ধারণা দিতে তাদের গুরুত্ব অনেক। তবে করোনায় দীর্ঘদিন পর্যটন কেন্দ্র বন্ধ থাকায় জীবিকা সংকটে তারা। সকলে এখন বেকার অবস্থা, তো সেই জন্য তাদের জীবনযাপনে এখন খুবই সংকটাপন্ন। ট্যুর গাইড পেশাটাকে টিকিয়ে রাখা অনেক জটিল হয়ে গেছে। অনেকেই তো আছে যারা নতুন পেশার দিকে চলে যাচ্ছে। সরকারের উচিত আমাদের দিকে সুনজর দেওয়া। পর্যটন বিশেষজ্ঞরা বলছেন, করোনার ধাক্কায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত পর্যটন খাত। এই অবস্থায় বাধ্য হয়েই ভিন্ন পেশায় যাচ্ছেন ট্যুর গাইডরাও। এই মুহূর্তে যারা ট্যুর গাইড প্রফেশনটির সাথে সম্পৃক্ত ছিল,
তারা অনেকেই কিন্তু পেশা পরিবর্তন করেছে, যাদেরকে আমরা বলি ব্র্যান্ড অ্যাম্বাসেডর। সে মানুষগুলোকে যদি ধরে রাখতে চাই, আমি ব্যক্তিগতভাবে মনে করি যে সরকারের একটি থোক বরাদ্দ তাদের জন্য থাকা উচিত। ট্যুরিজম বোর্ড বলছে বেকার ট্যুর গাইডদের জন্য বিশেষ কোনো বরাদ্দ না থাকলেও তাদের যতটুকু সম্ভব সহায়তা করার চেষ্টা চলছে। ট্যুর গাইড যারা রয়েছে তাদেরকে একটা ট্রেনিং প্রোগ্রামে নিয়ে এসে আমরা হয়তো খুবই সামান্য হলেও এক ধরনের ক্যাশ ট্রান্সফার করতে পারি, এটাই করা যাবে। এছাড়া আমাদের এই মুহূর্তে আমাদের পক্ষ থেকে ট্যুরিজম বোর্ডের পক্ষ থেকে আসলে খুব একটা সুবিধা দেওয়ার সুযোগ আমাদের কম। বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি, সেন্ট মার্টিন ও কুয়াকাটায় সবচেয়ে বেশি ট্যুর গাইড কাজ করেন। সোহেল রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 2010-এর আন্তর্জাতিক বাঘ সম্মেলনে দেশে বাঘের সংখ্যা দ্বিগুণ করার প্রতিশ্রুতি দিলেও সে লক্ষ্যে অগ্রগতি সামান্য। গত 3 বছরেও শুরু করা যায়নি বাঘ গণনার কাজ। জানা নেই সুন্দরবনে বর্তমানে বাঘের সংখ্যা। প্রতি 3 বছরে একবার জরিপ হবার কথা থাকলেও শেষ বাঘ শুমারি হয়েছে 2016 সালে। তবে গণনা না হলেও প্রধান বন সংরক্ষক দাবি করেছেন সুন্দরবনে বাঘের সংখ্যা স্থিতিশীল আছে। 2010 সালে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে আন্তর্জাতিক বাঘ সম্মেলনে এখন বাংলাদেশ, ভারত, নেপাল, চীন সহ বাঘ আছে এমন 13 দেশের সরকার প্রধানরা হত্যা বন্ধ ও 2022 সালের মধ্যে ডোরাকাটা বাঘের সংখ্যা দ্বিগুণ করার প্রতিশ্রুতি আসে সম্মেলন থেকে। তবে গত 1 দশকে দেশে এ বিষয়ে অগ্রগতি সামান্য। 2015 সালের প্রথম শুমারিতে বাঘের সংখ্যা ছিল 106টি, আর 2018 সালে ইনফ্রারেড ক্যামেরা ট্র্যাপিংয়ে জানা যায় বাঘের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 114তে। তাই সুন্দরবনে বাঘের সংখ্যা বাড়ছে এমন দাবি বন বিভাগের। এই 4 বছরের মধ্যে আমাদের টাইগার কনজারভেশনের যে ইনিশিয়েটিভগুলো আমরা নিয়েছিলাম সেইগুলো বাস্তবায়ন করার জন্য আমাদের প্রায় 7.5% বাঘের সংখ্যা আমরা বাড়াতে পেরেছিলাম, এবং আগামী বছরে আমাদের আবার 3rd টাইম ক্যামেরা ট্র্যাপিং এর মাধ্যমে বাঘ জরিপের জন্য আমাদের পরিকল্পনা আছে। এদিকে 2.5 বছরে সুন্দরবনে 4টি মৃত বাঘ উদ্ধার হয়েছে, নেই নতুন বাঘের খবর। অথচ এর মধ্যে নেপালে বাঘের সংখ্যা দ্বিগুণ করেছে, ভারত ও ভুটানেও 10 বছরে দ্বিগুণের কাছাকাছি। থাইল্যান্ডে 90টি থেকে এখন 189টি বাঘ রয়েছে। পপুলেশনটা যাতে আর ডিক্লাইন না করে, যেখানে এসেছে সেখানে যাতে থাকে এবং সেখানে আমরা ধীরে ধীরে আগাতে পারি। আমি মনে করি যে আমাদের যথাযথ নজর দেওয়া উচিত, কারণ আমরা এখন অনেক পেছনে আছি আমাদের পার্শ্ববর্তী দেশের তুলনায়। সেই অঙ্গীকার পূরণের ক্ষেত্রে আমরা অনেক পিছিয়ে আছি। বাঘ রক্ষায় 105 কোটি টাকা ব্যয়ে সুন্দরবন সুরক্ষা প্রকল্প একনেকে অনুমোদন হলেও অর্থ বরাদ্দ হয়নি, আর 40 কোটি টাকা ব্যয়ে প্রস্তাবিত বাঘ সুরক্ষা প্রকল্প বাতিল হয়েছে পরিকল্পনা কমিশনে। যেখান থেকে এই ধরনের প্রকল্পগুলো পাশ হয়ে আসে তারা এটির প্রতি একেবারে অনীহা, কেন বাঘের পিছনে এত অর্থ খরচ করতে হবে। সুন্দরবন আমাদের গর্বের জায়গা, সেই সুন্দরবনের প্রাকৃতিক পাহারাদার হচ্ছে বাঘ। এখন সেটি যদি আমরা রক্ষা না করতে পারি তাহলে সুন্দরবনও কিন্তু আমরা রাখতে পারবো না। গবেষকরা বলছেন বিশ্বের 3890টি বাঘের মধ্যে শ্বাসমূলীয় বনে বাঘ আছে শুধু সুন্দরবনেই। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা সংক্রমণ রোধে সিডনিতে সেনা মোতায়েন করেছে অস্ট্রেলিয়া সরকার। লকডাউন কার্যকর করতে কাজ করবে সেনাবাহিনী। এদিকে বিশ্বে আবারও বাড়ছে করোনায় প্রাণহানি ও সংক্রমণ। একদিনে 10,379 জনের মৃত্যু হয়েছে। নতুন রোগী শনাক্ত হয়েছে 6,61,000। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে 42,13,000 মানুষের, আর আক্রান্ত ছাড়িয়েছে 19,73,000। একদিনে সর্বোচ্চ মৃত্যু ইন্দোনেশিয়ায় 1,893 জনের। দেশটিতে শনাক্ত হয়েছে 43,000-এর বেশি নতুন রোগী। 1 সপ্তাহে দেশটিতে মৃত্যুর হার 32 ভাগ বেড়েছে। যুক্তরাষ্ট্রে আবারও বাড়ছে সংক্রমণ। একদিনে সবচেয়ে বেশি 92,500 নতুন শনাক্ত হয়েছে দেশটিতে, যা 5 মাসের মধ্যে সর্বোচ্চ। যুক্তরাষ্ট্রে চিকেন পক্সের মতো খুব সহজে করোনার ডেল্টা ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ছে বলে সতর্ক করেছে সিডিসি। সংক্রমণ রোধে 70% কাউন্টিতে মাস্ক পরার বাধ্যবাধকতার পরামর্শ তাদের। প্রায় 1 বছর পর অস্ট্রেলিয়ায় সর্বোচ্চ শনাক্তের রেকর্ড হয়েছে। বৃহস্পতিবার দেশটিতে আক্রান্ত হয়েছে 258 জন। করোনা সংক্রমণ রোধে সিডনিতে সেনা মোতায়েন করেছে অস্ট্রেলিয়া সরকার। লকডাউন কার্যকর করতে কাজ করবে সেনাবাহিনী। এদিকে জাপানে অলিম্পিক শুরুর পর থেকে দ্রুত ছড়াচ্ছে সংক্রমণ। একদিনে 9,577 জন নতুন শনাক্ত হয়েছে দেশটিতে। পরিস্থিতি নিয়ন্ত্রণে জরুরি অবস্থার মেয়াদ বাড়ানোর পরিকল্পনা করছে সরকার।
করোনা পরিস্থিতির ক্রমেই অবনতি হচ্ছে মিয়ানমারে। আগামী 2 সপ্তাহের মধ্যে দেশটির অর্ধেক জনগোষ্ঠী করোনায় আক্রান্ত হওয়ার ঝুঁকিতে রয়েছে বলে সতর্ক করেছেন জাতিসংঘে যুক্তরাজ্যের রাষ্ট্রদূত। সংকট মোকাবেলায় দেশটিতে জরুরি টিকা সরবরাহের আহ্বান জানিয়েছেন তিনি। ব্রাজিলে একদিনে 1354 জনের মৃত্যু হয়েছে। ভারতে মৃত্যু 549 জনের। সংক্রমণ রোধে লিবিয়াতে জারি করা হয়েছে রাত্রিকালীন কারফিউ। বিভিন্ন দেশে বাড়ানো হয়েছে টিকা কার্যক্রম। ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট ঘোষণা দিয়েছেন 60 নাগরিকদের জন্য টিকার তৃতীয় ডোজ বা বুস্টার ডোজ দেয়া হবে। মুশরিফা নুসহাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। 17 মাস পর পর্যটক প্রবেশের অনুমতি দিল সৌদি আরব, তবে তার আগে নিতে হবে করোনা ভ্যাকসিনের 2 ডোজ। পর্যটন মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে 1 আগস্ট থেকে বিদেশি পর্যটকরা ট্যুরিস্ট ভিসা নিয়ে সেখানে যেতে পারবেন। তবে পর্যটকদের মডার্না, ফাইজার, অ্যাস্ট্রাজেনেকা বা জনসন অ্যান্ড জনসনের টিকার ডোজ শেষ করতে হবে। টিকা নেয়াদের কোয়ারেন্টিনে থাকতে না হলেও দেখাতে হবে করোনা পরীক্ষার নেগেটিভ রিপোর্ট। পর্যটক প্রবেশের অনুমতি দেওয়া হলেও এখনও বিদেশিদের উমরা যাত্রার উপর থেকে নিষেধাজ্ঞা তোলেনি সৌদি আরব। 2019 থেকে সৌদি আরব পর্যটকদের জন্য ভিসা দিতে শুরু করে। তারপর থেকে 2020-এর মার্চ পর্যন্ত 4 লাখ পর্যটক সেখানে গেছেন। করোনা মহামারী শুরুর পর পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা আনে সৌদি সরকার। আর্চারি শুটিংয়ের পর আজ বাংলাদেশের সুইমিং চ্যালেঞ্জ। বিকেল 4টায় 50 মিটার ফ্রি স্টাইলে লড়বেন 2 বাংলাদেশি সাঁতারু আরিফুল ইসলাম ও জুনাইনা আহমেদ। আন্তর্জাতিক অলিম্পিক কমিটির বৃত্তিতে প্যারিসে উচ্চতর প্রশিক্ষণ শেষে টোকিওতে যোগ দিয়েছেন আরিফুল, আর লন্ডন প্রবাসী জুনাইনা ব্রিটেনে সেরেছেন অনুশীলন। বিকেলে শুরু হচ্ছে দুজনের অলিম্পিক মিশন। এর মধ্যেই 6 বাংলাদেশি অ্যাথলিটের মধ্যে 3 জন বিদায় নিয়েছেন। 1 আগস্ট ট্র্যাক অ্যান্ড ফিল্ডে জহির রায়হানের অংশগ্রহণের মধ্য দিয়ে শেষ হবে বাংলাদেশের অলিম্পিক মিশন। বিশ্ব রেকর্ড গড়ে সাউথ আফ্রিকাকে প্রথম স্বর্ণপদক এনে দিলেন তাতজানা শোয়েনমেকার। নারীদের 200 মিটার ব্রেস্ট স্ট্রোকে 2 মিনিট 18.95 সেকেন্ড টাইমিংয়ে বিশ্ব রেকর্ড করেন তিনি। চ্যাম্পিয়ন হওয়ার পথে শোয়েনমেকার 8 বছর আগের মোলের পেডারসনের রেকর্ড ভাঙেন। অলিম্পিকে সাউথ আফ্রিকার এটি প্রথম স্বর্ণজয়। এদিকে পুরুষ 200 মিটার ব্যাক স্ট্রোকে অলিম্পিক রেকর্ড গড়েছেন রাশিয়ার ইভজেনি রাইলোভ। স্বর্ণ জিততে রাইলোভ সময় নিয়েছেন 1 মিনিট 53.27 সেকেন্ড। আর 200 মিটার ব্যক্তিগত মেডলিতে স্বর্ণ জিতেছেন চীনের ওয়াংশুন। মেয়েদের 100 মিটার ফ্রি স্টাইলে রেকর্ড করে সোনা জিতেছেন অস্ট্রেলিয়ার এমা ম্যাককিয়ন। 51.96 সেকেন্ড সময় নিয়েছেন তিনি। শেষ করব এখনকার সংবাদ। তার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। বগুড়া সহ 19 জেলায় আরও 178 জনের মৃত্যু। এর মধ্যে করোনায় 120 উপসর্গ নিয়ে মারা গেছেন 58 জন। বেসরকারি হাসপাতালে অনুমোদন ছাড়াই চলছে করোনার চিকিৎসা। মাত্র 7 ভাগের সংক্রমণ ও মৃত্যুর তথ্য পায় স্বাস্থ্য অধিদপ্তর। কঠোর লকডাউনের 8ম দিনে তুচ্ছ অজুহাতে বাইরে বের হচ্ছে মানুষ। শিমুলিয়া ঘাটে ঢাকামুখী মানুষের উপচে পড়া ভিড়। রাষ্ট্রের বিরুদ্ধে অপপ্রচার চালানোর অভিযোগে আটক হেলেনা জাহাঙ্গীর। সাইবার অপরাধ, মাদক আইনে মামলা করবে র্যাব। পর্যাপ্ত মজুদের পরও রাজধানীর বাজারে চালের দাম বেড়েছে কেজিতে 2 টাকা পর্যন্ত। মিল মালিকদের দুষছেন বিক্রেতারা। এ ছিল বিরতিহীন সংবাদ দুপুরে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরে বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।